কাস্টোডিয়াল ইন্টারোগেশন সত্যিই দরকার এদের। কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? আমি ওই ডিপার্টমেন্টে আমার ডাক্তার বলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? ডাক্তার মানে অভয়া খুন হয়েছে, কিছু দেখোনি, এর জন্য তোমরা দায়বদ্ধ। কেন? তো তোমরা কী করছিলে? ঘুমাচ্ছিলে? ওখানকার নার্সিং স্টাফরা কী করছিল? ঘুমাচ্ছিল? চারজন ওই স্টেশনে চারজন নার্সিং স্টাফ থাকে, ওর পাশ দিয়ে সঞ্জয় রায় তো পেশেন্ট দেখতে যাওয়ার কথা বা দিকে, ও ডান দিকে কী করে ঘুরে গেল? এ তো নার্সিং স্টেশন ক্রস করে যেতে হবে, এই ক্রস করে গেল কী করে? ইন্টারোগেশন মানে তারা চারজন দেখেনি, এটা কি করে সম্ভব? কেউ কিচ্ছু দেখলো না। একটা ডিপার্টমেন্টে তো অভয়া একা ছিল না, তার সাথে অনেকগুলো স্টাফ, ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি, কেউ কিছু দেখেনি। সারা রাত ধরে একটা কেউ মার্ডার করে ওখানে বেরিয়ে চলে গেল। মেডিকেল কলেজ এতটাও আনসেফ নয়, কলকাতার মতো জায়গা, আমি অন্তত মনে করি। চারজনই কি ভেতরে বসেছিল? সিসিটিভিতে কি দেখাচ্ছে? সিসিটিভিটাও তো ঠিক করে সিবিআই জমা দেয়। সিবিআই যেটা জমা দিয়েছে, সঞ্জয় রায় ঢুকছে বেরোচ্ছে, কে আইডেন্টিফাই করেছে? অনুপ দত্তা। অনুপ দত্তাকে, যে হচ্ছে সঞ্জয় রায়কে পাঠিয়েছিল। আর কে? ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার। আরজি করে কেউ করেনি। আবার ওই সিসিটিভিতে কোথাও আমি সীমা পাউজা ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, আপনি অভয়া যে ডিপার্টমেন্টে উপস্থিত ছিল তার কি কোথায় আপনার লেখা আছে? বলছে না, আমরা দেখেছি ও করিডোরে ওই 2:35 না কত থেকে 5:51 পর্যন্ত দিয়েছেন। তাহলে ও কখন ছিল? এমনও তো হতে পারে অন্য জায়গায় মার্ডার করে ওখানে ডাম্প করা হয়েছে, ক্রাইম সিন নিয়ে যেখানে সিএফএসএল প্রস্তুত তুলেছে। এরকম একাধিক লুফলস রয়েছে, বললে শেষ হবে না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। থাকতো, যদি সুপ্রিম কোর্টে না যেত, হয়তো এই কেসের নিষ্পত্তি হয়ে যেত। আমি জানি না কেন সুপ্রিম কোর্ট কেসটাকে টেনে নিল, আজও জানা নেই। এবং পরবর্তীকালে সেই কেসটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হলো না, এরকম একটা কেস। অথচ দেখুন, বিচারপতিরা তারাই জানেন, যেখানে হচ্ছে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করতে যাবেন বিদেশে, তার জন্য শুনানি হতে পারে 7 দিনের ভিতরে, শুনানি শেষ করার অর্ডার হতে পারে। আবার সেই একই দেশে এইরকম একটা খুন, মার্ডার হলে সুপ্রিম কোর্ট বারবার দেখেছি যে তাকে হাইকোর্ট, যেখানে নির্যাতিতার পরিবার বা আমাদের দিক থেকে কোনো অভিযোগ নেই, খুব ভালো রায় হচ্ছিল, দিনের দিন প্রায় হাইকোর্ট দিয়ে দিল, সেখানে কেন টেনে নিতে গেল সুপ্রিম কোর্ট? তারা এই যে বেঞ্চটা রয়েছে, কারণ বেঞ্চ তো মাঝে মধ্যে চেঞ্জ হয়, যে বিচারপতি দুজন, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, আমি সবাইকে সম্মান দিই, কাউকে আমি ক্রিটিসাইজ করছি না, আমি শুধু একটা কথাই বলবো, এই বেঞ্চে যদি আগামী 6 মাস বা 1 বছর শুনানি, কয়েকটা শুনানি হয়, তো সিবিআই বাধ্য হবে বাকি ক্রিমিনালকে বের করতে। আমাদের কিছু করা লাগবে না, আমরা যা জমা দিয়ে দিয়েছি, কোর্ট তাদেরকে কিন্তু ছাড়বে না। সিবিআইকে বুঝতে হবে, যিনি নতুন আয়ো এসছেন, সীমা পাউজা বেরিয়ে গেছেন ঠিক আছেন, কিন্তু নতুন আয়োগে কিন্তু এই দুজন বিচারপতি ছেড়ে দেবেন না। এই বিচারপতি দুজন কিন্তু যথেষ্ট কড়াভাবে, গত 3 দিনের যে হিয়ারিং হয়েছে সেটা কিন্তু খুব টাফ। এবং আমি মনে করি কোথাও যদি না গিয়ে এই কেসটা শুধু এই 2 বিচারপতি শোনেন, এর নিষ্পত্তি হবে। তাদের সঙ্গে হাসপাতালে তৎকালীন, দেখুন, প্রথম কথা হচ্ছে, যে কোনো একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের একটা কথা আছে যে 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 মার্ডার হলো তার সাথে লাস্ট কাকে দেখা গেছে, এটা যে কোনো মার্ডারের অন্তত ইনভেস্টিগেশনের এটা প্রোটোকল। আমি ডাক্তার হলেও অন্তত এইটুকু তো এতদিনে জানি তো। এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়, তো এরা 4 জন কিছু দেখেনি, এটা কোনো দিন হতে পারে? 4 জন তারা সেই দিন ডিপার্টমেন্ট, শুধু ওই 4 জন বলবো না, ওখানে যে অন ডিউটি নার্সিং স্টাফ ছিল তারা কি করছিল? পাশ দিয়ে সঞ্জয় রায় ঢুকে গেল, বেরিয়ে গেল, কিছু দেখতে পেলো না। ওখানে গ্রুপ ডি স্টাফ কারা ছিল? ওখানে নার্সিং স্টাফ বাকি যারা ছিল কারা ছিল? এ তো বাধ্য কাস্টোডিয়াল ইন্টারোগেশন, এখানে তো অন্যায়ের কিছু নয়। এখন আপনি আমাদের কোর্টে এটাও কথা হয়েছিল, হিয়ারিংয়ের সময় উঠেছিল, যে শুধুমাত্র সিবিআইয়ের আইনজীবী তখন যিনি ছিলেন তিনি বলছেন, কেন আমরা কাস্টোডিয়াল ইন্টারোগেশন করব, তারা ডাক্তার। তো তখন আমাদের আইনজীবীরা বলেছিল, কাস্টোডিয়াল ইন্টারোগেশন কি তাহলে যারা সবথেকে কম পাওয়ারফুল তাদেরই হবে? তাহলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন কথাটাই তো তুলে দিতে হবে, এই ওয়ার্ডটাই থাকা উচিত নয়। কাস্টোডিয়াল ইন্টারোগেশন মানে তারা 4 জন দেখেনি, এটা কি করে সম্ভব? কেউ কিচ্ছু দেখলো না। একটা ডিপার্টমেন্টে তো অভয়া একা ছিল না, তার সাথে অনেকগুলো স্টাফ, ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি, কেউ কিছু দেখেনি। সারা রাত ধরে একটা কেউ মার্ডার করে ওখানে বেরিয়ে চলে গেল। মেডিকেল কলেজ এতটাও আনসেফ নয়, কলকাতার মতো জায়গা, আমি অন্তত। তার 4 জনের যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দাবি করেছি, দাবিতে তো কোনো অন্যায় নেই, এ তো বারবার বলা হয়েছে। সেই বলাটাকে এখন দেখুন, আমার ওই যে বললাম, আমি একজন ডাক্তার, অন্য 4 জন ডাক্তারের বিরুদ্ধে বলছি, তো ডাক্তারের বিরুদ্ধে বলছি মানে আমাদের অনেক ডাক্তারি সংগঠন আমার বিরুদ্ধে কথা বলবে, সেটা নিয়ে আমার ম্যাটার নয়। আপনাদের এই আইনজীবী জয়ন্ত কুমার
দেখুন, একটা প্রথম কথা, এই ব্যাপারগুলো, সব ব্যাপারগুলো জয়ন্তদার সাথে বা শীর্ষেন্দুদার সাথে আলোচনা তো আমার হয়েছে, বা আমরা এই ব্যাপারগুলো আমি সব জানি। ব্যাপারটা আগে বুঝতে হবে যে এই যে যারা যারা ছিল তাদের সবার ফোন বাজেয়াপ্ত করা উচিত। শুধু ওদের 4 জনের কেন, ওখানে যারা না, এই যে সিবিআই টিমটা নার্সিং স্টাফদেরই উইটনেস হিসাবে রাখেনি। কেন রাখেনি? যে লোয়ার কোর্টে কনভিকশন অর্ডার হয়ে গেল, আমার জানা নেই। দেখুন, ওই সময় আমাদের ভিকটিমের ফ্যামিলির থেকে যে আইনজীবী ছিলেন, বৃন্দা গ্রোভার টিমের জুনিয়র, এরাই কম্প্রোমাইজ ছিল বেসিক্যালি। এরা তো কোনো প্রশ্ন করেনি, একপাক্ষিক ব্যাপারটা হয়ে গেছে। তাহলে প্রশ্নটা করা উচিত ছিল তাদের যে ফোন, সন্দীপ ঘোষের ফোনের কল ডিটেলসের সাথে এদের 4 জনের ফোনের কল ডিটেলস ম্যাচ করতে হবে, যে কোনো যোগাযোগ হয়েছিল কিনা, বা ওখানে যারা নার্সিং স্টাফ ছিল তারা ওখানে কি করছিল, তাদের কি উইটনেস আছে। তবে আমি দেখেছি তারা যে বক্তব্যগুলো দিয়েছে, একজন বলছে আমি হোস্টেলে চলে গেছিলাম, একজন বলছে নিচে চলে গেছিলাম, মানে এগুলো পুরো দেখা যাচ্ছে একটা স্ক্রিপ্টেড। এটা পুরো স্ক্রিপ্টেড। তৎকালীন কলকাতা পুলিশের তারা ডেকে তারা হয়তো স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছিলেন। এই যে বিনীত গোয়েলের মতো প্রমাণ লোপাট বিশেষজ্ঞ হয়তো তাদের শিখিয়ে দিয়েছিলেন, সেটাই তারা বলেছেন। আর এখানে যদি মমতা ব্যানার্জির ভাইপোর মতো লোক বড় নাম ওঠে, সেই জন্য সেই কিছু বলেনি। একটা ডিপার্টমেন্ট থেকে গত 2 বছরে আমি আরজি করে থেকে সিঙ্গেল ইনফরমেশান কোনো জায়গায় জানা যায় যে ডিপার্টমেন্টে মার্ডার হলো সেই ডিপার্টমেন্টে কেউ জানে। এবং এই ডিপার্টমেন্টের সবথেকে মানে বড় একটা ঘটনা, মানে আমি একটা বিশেষ কারণবশত বলি রেইজ নেহান জমা দিয়ে দিই, যে এই চেস্টে বিভিন্ন সময় পেশেন্ট গেলে হ্যারাসমেন্ট হচ্ছে, তাদেরকে দেখা হচ্ছে না। যখন মেয়েটা বেঁচে ছিল তখন কেউ কিছু দেখতে পায়নি, আর এখন ভূতের ভয় পাচ্ছিল। এবং আমি এটা অভিযোগ করি যে তাদেরকে পেশেন্ট পাঠালে তারা ঠিক করে দেখছে না, সব পেশেন্ট এসে এমার্জেন্সিতে অভিযোগ করছে। তো এইটা নিয়ে আমি রেইজ নেহান জমা দিয়ে আমি 10 দিন ঘরে বসেছিলাম। এবং আমাকে প্রিন্সিপাল স্যার ফোন করে ডেকে পাঠায়, যে বলছে তুই একবার আমার সাথে এসে দেখা কর। আমি বললাম হ্যাঁ স্যার, কী ব্যাপার? তখন আমাকে বলছে যে তুই নাকি কালকে ইভিনিংয়ে এরকম চেস্ট ডিপার্টমেন্টে গিয়ে ঝামেলা করেছিস। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাই আমি বললাম স্যার আমি ঝামেলা করেছি? আমি তো গত 10 দিন ছুটিতে, 10 দিন বাদে এখনও আমার ছুটি শেষ হয়নি, আমি আরজি করেই ঢুকিনি। তো তখন বলছে না, চেস্ট ডিপার্টমেন্টের থেকে এরকম একটা কমপ্লেন এসছে রাতের বেলা, সেই কমপ্লেন লেটারটাও আছে। সেই কমপ্লেন লেটারে লেখা যে সাম আনআইডেন্টিফাইড ডক্টর ওখানে গিয়ে ঝামেলা করার সৃষ্টি করেছে এমার্জেন্সি থেকে, এবং ভারবালি বলে এসছে যে লিড বাই তাপস প্রামাণিক। আচ্ছা, এমার্জেন্সি থেকে পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে ওই আমি ছিলাম না, জুনিয়র কয়েকজন ডক্টর গিয়ে ওখানে ওরা ঝামেলা করেছিল, যে তোমরা পেশেন্টকে দেখছো না কেন, নিচ্ছ না কেন, সেই পেশেন্ট এমার্জেন্সিতে হাঙ্গামা করছে। তো ওরা গিয়ে কথাবার্তা বলেছে। তাই ওরা কি হয়েছে, ওরা জুনিয়র ভাই বোন, তারা জুনিয়র, তাদের থেকে ইনসিকিউরিটি ফিল করেছে বলে সেখানকার ডাক্তার নার্সিং স্টাফরা সাইন করে অ্যাসিস্ট্যান্ট সুপারকে চিঠি করেছে ওই রাতে। এবং পরবর্তীকালে মানে যেখানে সিআইএসএফ রয়েছে, আবার কলকাতা পুলিশের দেখলাম একটা ব্যাটালিয়ান ওখানে আবার বসিয়ে দিয়েছে। মানে তারা এত সিকিউরিটি। লাস্টে আমি বললাম যে স্যার একটা কাজ করুন না, আপনি দিল্লিতে খবর দিয়ে দেখুন ওদের কমান্ডো দেওয়া যায় কি না, এনএসজি কমান্ডো নিয়ে এসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ওদেরকে দিয়ে দিন। তা আমি ছিলাম এই কথাটা, আমি তো ছুটিতে, আমার এগেনস্টে কেন এই আপনার কাছে গিয়ে বলছে? তখন বলছে হ্যাঁ আমিও তো তাই জানি যে তুই ছুটিতে আছিস, তুই অন্য ডাক্তারবাবু ছিল। মানে ভাবুন যে আমি যদি এমার্জেন্সিতে ওখানে যাই, ওরা আমাকে ফাঁসানোর জন্য বসে আছে। এই হচ্ছে তাদের অ্যাটিচিউড। কিন্তু আমি জানি যেহেতু ওদের বিরুদ্ধে আমি ভয়েস তুলেছি, ওরা আমাকে যে কোনো দিন বলতে পারে যে এখানে সেই করেছিল। এই হচ্ছে এদের অ্যাটিচিউড। কাস্টোডিয়াল ইন্টারোগেশন সত্যিই দরকার এদের। কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? আমি ওই ডিপার্টমেন্টে আমি আমার ডাক্তার বলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হবে না? ডাক্তার মানে অভয়া খুন হয়েছে, কিছু দেখোনি, এর জন্য তোমরা দায়বদ্ধ। কেন তোমরা কী করছিলে? ঘুমাচ্ছিলে? ওখানকার নার্সিং স্টাফরা কী করছিল? ঘুমাচ্ছিল? 4 জন ওই স্টেশনে 4 জন নার্সিং স্টাফ থাকে, ওদের পাশ দিয়ে সঞ্জয় রায় তো পেশেন্ট দেখতে যাওয়ার কথা বাঁ দিকে, ও ডান দিকে কী করে ঘুরে গেল? এ তো নার্সিং স্টেশন ক্রস করে যেতে হবে, এই ক্রস করে গেল কি করে? 4 জনই কি ভেতরে বসেছিল? সিসিটিভিতে কি দেখাচ্ছে? সিসিটিভিটাও তো ঠিক করে সিবিআই জমা দেয়। সিবিআই যেটা জমা দিয়েছে, সঞ্জয় রায় ঢুকছে বেরোচ্ছে, কে আইডেন্টিফাই করেছে? অনুপ দত্তাকে, যে হচ্ছে সঞ্জয় রায়কে পাঠিয়েছিল। আর কে? ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার। আরজি করে কেউ করেনি। আবার ওই সিসিটিভিতে কোথাও আমি সীমা পাউজা ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, আপনি অভয়া যে ডিপার্টমেন্টে উপস্থিত ছিল তার কি কোথায় আপনার লেখা আছে? বলছে না, আমরা দেখেছি ও করিডোরে ঘুরছে। আমি বললাম সেটা আপনি তো কোর্টে প্রেজেন্ট করেননি। আগে তো অভয়া থাকতে হবে, তারপরে তো মার্ডার হবে। তো সেটাই তো কোথাও আমরা কোর্টের যে কনভিকশন অর্ডার যেটা হয়েছে সেখানেই তো লেখা নেই। সেখানে একটা টাইম ওই 2:35 না কত থেকে 5:51 পর্যন্ত দিয়েছেন।
তাহলে ও কখন ছিল? এমনও তো হতে পারে অন্য জায়গায় মার্ডার করে ওখানে ডাম্প করা হয়েছে, ক্রাইম সিন নিয়ে যেখানে সিএফএসএল প্রস্ত তুলেছে। এরকম একাধিক লুফলস রয়েছে, বললে শেষ হবে না। বলতে বলতে গত 2 বছরে ফেড আপ হয়ে গেছি, কিন্তু সীমা পাহুজা ম্যাডাম কর্ণপাত করেননি। জানি না তিনি শুনতে পেয়েছেন কিনা নাকি বোঝেননি, কিন্তু হাইকোর্ট তো ছেড়ে দেয়নি। হাইকোর্ট আলটিমেট আমাদের এই যুক্তিগুলোর মান্যতা দিয়েছে। নতুন টিম এসছে, এখন নতুন টিম কী করে দেখা যাক। নতুন টিমের বিরুদ্ধে তো এখনই কিছু বলা যাবে না, তারা দেখুক, তারা সবে 2 দিন 3 দিন। এখন হাইকোর্টের যে বেঞ্চে অবহেলা বিচার পাবে? আমি একদম এটা মনে করি, দেখুন আমাদের দেশের জুডিশিয়ারিতে অনেকটা দেরি হয়, সিবিআই টাইম নিচ্ছে, তারা মানে বেঞ্চে তো অনেক সময় চেঞ্জ হয়। তো এই বেঞ্চে আমি যদি ঠিকঠাক করে শুনানি হয়, আমি সব বিচারপতিকে সম্মান করি, জুডিশিয়ারিকে সম্মান করি, কিন্তু এই বিচারপতি দুজন যেভাবে কেসটা দেখছেন, আমি এটা মনে করি হয়তো সুপ্রিম কোর্টে আমি হতাশ হয়েছিলাম, কিন্তু এই বিচারপতির বেঞ্চে থাকলে ক্রিমিনালরা জেলে যাবেই, এটুকু আমি একদম মানে নির্দ্বিধায় বলতে পারি এবং আমি অন্তত ভরসা করি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।